ওয়েলকাম টু আওয়ার অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। আজকে আমি আবার এসেছি। কালকে পুরুষ করিয়েছি, মানে পার্সেন্ট। আজকে নিয়ে এসেছি সন্ধি নিয়ে, বাংলা ব্যাকরণ। আমি ইম্পর্টেন্সগুলো তোমাদেরকে তুলে তুলে শেখাচ্ছি। আর প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সমেত ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোমার ভিডিওগুলো মন দিয়ে দেখো, তাহলেই তোমরা সব বুঝতে পেরে যাবে। তোমাদের কাছে আর কিচ্ছু আটকাবে না, সবটা ক্লিয়ার হয়ে যাবে। ভালো করে শুধু তোমাদেরকে দেখতে হবে। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে আমি শুরু করছি বাংলা ব্যাকরণ প্র্যাকটিস সেট সন্ধি। সন্ধি কাকে বলে? সন্ধি সন্ধি কাকে বলে? প্র্যাকটিস সেট সন্ধি। সন্ধি কাকে বলে? সন্ধি হলো, সন্ধি কথাটির মানে হলো মিলন। সন্ধি কথাটির মানে কি হলো? মিলন। আমি তোমাদেরকে পড়াবো বলি খেটে খুঁটে সব ইম্পর্টেন্সগুলো একসঙ্গে লিখে, উদাহরণ সহ লিখে জড়ো করিয়ে যে তোমাদেরকে বোঝাবো, ভালো করে বুঝতে পারবে। তাহলে সেই জন্য আমি খুঁজে খুঁজে ইম্পর্টেন্সগুলো লিখি। সন্ধি কথাটির মানে মিলন। যখন দুটি শব্দ পাশাপাশি থাকে সেই শব্দ দুটির মিলন কি বলে? সন্ধি। তাহলে সন্ধি কাকে বলে? দুটি শব্দ যখন পাশাপাশি থাকে সেই শব্দ দুটির মিলনকে বলে সন্ধি। যেমন শব্দ দুটি কি কি হচ্ছে? যেমন হচ্ছে শিবালয়। শিবালয় একটা গোটা শব্দ, এটাকে দুটো ভাগ করে নিলি, শিব যুক্ত আলয়। এই পাশাপাশি দুটি শব্দের মিলনই হচ্ছে সন্ধি। শিব যুক্ত আলয় সমান শিবালয়। তাহলে এই পাশাপাশি দুটো শব্দ, এই দুটো শব্দের মিলনই হচ্ছে শিবালয়, সন্ধি। আবার এই শব্দটা যখন দুটো আলাদা আলাদা করবে তখন হচ্ছে সন্ধি বিচ্ছেদ। তাহলে গোটা শব্দকে যখন দুটো আলাদাভাবে ভাগ করবে সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আর যখন দুটো আলাদা আলাদা ভাগ করাকে যোগ করবে, মিলন করবে, তখন হচ্ছে সন্ধি। তাহলে দুটি শব্দের মিলন সন্ধি বলিয়ে দিলাম। আবার শিবালয় শব্দটিকে ভেঙে ফেলাকে বলে সন্ধি বিচ্ছেদ। ওই যেটা আমি বললাম, এই শব্দটাকে ভেঙে শিব যুক্ত আলয়, এই দুটো শব্দ হয়ে গেল, এটাকে বিচ্ছেদ করে দিলে সন্ধি বিচ্ছেদ। সন্ধি কয় প্রকার? সন্ধি হলো দু প্রকার। কি কি? স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি। তাহলে স্বরস সন্ধি কাকে বলে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলে স্বরস সন্ধি। তাহলে একটা স্বরবর্ণের সঙ্গে আর একটা স্বরবর্ণের মিলনকে বলা হচ্ছে স্বরস সন্ধি। যেমন মহাযুক্ত আকাশ, এটাও একটা স্বরবর্ণ, এটাও একটা স্বরবর্ণ, সমান মহাকাশ। মহাযুক্ত আকাশ সমান মহাকাশ, দুটো স্বরবর্ণ। আবার হচ্ছে পর যুক্ত উপকার, পরোপকার, এটাও হচ্ছে দুটো স্বরবর্ণ। দুটো স্বরবর্ণের মিলনকে বলা হচ্ছে স্বরস সন্ধি। এবার ব্যঞ্জন সন্ধি কাকে বলা হচ্ছে? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে বলে ব্যঞ্জন সন্ধি। স্বরবর্ণের সঙ্গেও ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে বা ব্যঞ্জন বর্ণের সঙ্গেও ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, কিন্তু স্বরস সন্ধি শুধু স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের। ঠিক আছে? স্বরস সন্ধিতে তুমি এই ভুলটা করবে না, শুধু স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে বলছে স্বরস সন্ধি। আর ব্যঞ্জন সন্ধি বলছে স্বরবর্ণের সঙ্গেও ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে বা ব্যঞ্জন বর্ণের সঙ্গেও ব্যঞ্জন বর্ণের মিলন হতে পারে, সেটাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। যেমন আ যুক্ত ছন্ন, আচ্ছন্ন। হ্যাঁ, উৎ যুক্ত জল, উজ্জ্বল। বুঝতে পেরেছ? এটা স্বরবর্ণের সঙ্গেও মিলন আছে, ব্যঞ্জন বর্ণের সঙ্গেও মিলন আছে। তাহলে ব্যঞ্জন সন্ধি কাকে বলছে? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনকে ব্যঞ্জন সন্ধি। এবার সন্ধি তো আগেই বলেছি, সন্ধি দুই প্রকার। সন্ধির ছকটা আমি বার করছি। সন্ধি দুই প্রকার, স্বরস সন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরস সন্ধি এই যে বলেছি, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন, স্বরবর্ণযুক্ত স্বরবর্ণ। আর ব্যঞ্জন সন্ধি বলেই দিয়েছি, স্বরবর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন বর্ণযুক্ত ব্যঞ্জন বর্ণ। এটা তো আমি আগেই বলে দিয়েছি, কোনো ব্যাপার নেই। এবার সন্ধির নিয়ম, প্রচুর সন্ধির ফর্মুলা আছে, সেই সন্ধির ফর্মুলাগুলো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। অনেক নিয়ম যদি ঠিকঠাক করে বোঝো তাহলে সন্ধি বিচ্ছেদ করা কোনো ব্যাপারই নয়, খুব সহজেই তোমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবে। কিন্তু ফর্মুলার মানেগুলো তোমাদেরকে ঠিক করে বুঝতে হবে। 1 নম্বর কি বলছে? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয়ে মিলে আকার হয়। তাহলে অকার কিংবা আকারের পর,
অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। যেমন বুঝিয়ে দিচ্ছি, নব, নব কি আসছে? অ, শেষকালে অ আসছে, যুক্ত অন্য অ, তাহলে অ যুক্ত অ মিলে আ হচ্ছে আকার। নবান্ন, নব, অ যুক্ত অন্য, নবান্ন, অ যুক্ত অ সমান আ হচ্ছে। আবার শস, অ আসছে শেষকালে, উচ্চারণের শেষকালে, জীবের শেষকালে যেটা অ আসছে সেটা কি ধরে নিতে হবে। তা বলে যেখানে অ লিখতে হবে এমন কথা নয়। শস মানে অ আসছে শেষকালে প্লাস অঙ্ক, এইটা প্রথমেই অঙ্ক অ আছে, তাহলে অ প্লাস অ সমান আ, আকার। শশাঙ্ক, এই যে আকার হয়ে গেল। মন যুক্ত অন্তর, মন, এটাও কিন্তু শেষকালে জীবের শেষে অ আসছে, যুক্ত অন্তর অ, তাহলে অ যুক্ত অ সমান আ, মন্নান্ত, আজ আকার। অযুক্ত অ সমান অকার, যুক্ত অকার সমান আকার। তার মানে এগুলো সব হলো তিনটি অকার যুক্ত অকার সমান আকার। তাহলে অকার কিংবা আকারের পর অকার, আকার কিংবা অকার থাকলে উভয় মিলে আকার হয়। তাহলে এগুলো সব অকার যুক্ত অকার সমান আকার হলো। আবার এটা অকার যুক্ত আকার সমান আকার হবে কি? দেব যুক্ত আলয়, দেব, অ আসছে জীবের শেষে, যুক্ত আ, তাহলে অ যুক্ত আ সমান আকার, দেবালয়, যে দেবা। দেব যুক্ত আলয় সমান দেবালয়, অকার যুক্ত আকার সমান আকার। বুঝতে পারছো? একটা আসবে জীবের শেষে, একটা আসবে সংখ্যা, সেই দুটো মিলে যেটা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে, এবং পাশে কি থেকে করলে সেটাও তোমাদেরকে লিখে দেখিয়ে দিতে হবে। হিম, 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 অযুক্ত আ সমান হিমালয়, অকার যুক্ত আকার সমান আকার। রত্ন, অযুক্ত আকার সমান রত্নাকর, অযুক্ত আ সমান আ। তাহলে এগুলো প্রথমে দিয়েছি অকার যুক্ত অকার সমান আকার, এগুলো করেছি অকার যুক্ত আকার সমান আকার, কিন্তু একটা থাকবে জীবের শেষে আর একটা থাকবে ওয়ার্ড, এই দুটো মিলনে আকার হচ্ছে। এগুলো তোমাদেরকে মন দিয়ে বুঝতে হবে আর এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে, তাহলেই তোমরা সহজে পেরে যাবে। অকার কিংবা আকারের পর যদি অকার কিংবা আকার থাকে তাহলে উভয়ে মিলে আকার হয়। এ হয়ে গেল 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর কি বলছে? হর্ষইকার কিংবা দীর্ঘইকারের পর হর্ষইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে দীর্ঘইকার হয়। তাহলে হর্ষই আর দীর্ঘই, এরপর যদি হর্ষইকার আবার দীর্ঘইকার থাকে উভয়ে মিলে দীর্ঘইকার হয়। ওখানে যেমন আকার হয় এখানে দীর্ঘইকার হয়। যেমন রবি যুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র, রবি এই যে হর্ষইকার যুক্ত ইন্দ্র এই যে হর্ষই সমান দীর্ঘইকার হয়ে গেল রবীন্দ্র, হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই, এই যে দীর্ঘইকার হয়ে গেল। তাহলে রবি হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘই। আবার অতি যুক্ত ইত সমান অতীত, অতি যুক্ত ইত সমান অতীত, হর্ষইকার যুক্ত হর্ষইকার সমান দীর্ঘইকার, হর্ষই যুক্ত হর্ষই সমান দীর্ঘইকার। আবার গুণী, হ্যাঁ এখানে আবার দীর্ঘইকার আছে কিন্তু, এই যে দীর্ঘইকার, গুণী যুক্ত ইন্দ্র হর্ষইকার সমান গুণীন্দ্র, তাহলে এটা দীর্ঘইকার যুক্ত হর্ষইকার সমান দীর্ঘইকার হবে। আই দেখো ঠিক তাই, দীর্ঘইকার যুক্ত হর্ষইকার সমান দীর্ঘইকার। আবার রজনী যুক্ত ইস, দীর্ঘইকার যুক্ত দীর্ঘইকার, দুটোই দীর্ঘইকার থাকলে তাহলেও কি হবে? দীর্ঘইকারই হবে। কোনখানে হর্ষইকার হবে কোনখানে দীর্ঘইকার হবে বানানগুলো তোমাদের, রজনীশ বানানগুলো প্রথম কথা তোমাদেরকে সঠিক করে জানতে হবে, না জানলে তোমরা এধারটা হয়তো হর্ষইকারই বসিয়ে দেবে, গুণীন্দ্র হর্ষইকারই বসিয়ে দেবে। প্রথম কথা প্রত্যেকটা ওয়ার্ডে বানান তোমাদেরকে ভালো করে জানতে হবে, তার জন্য নিশ্চয়ই তোমরা দ্বিতীয় ভাগটা ভালো করে পড়েছো। তারপর এবার সন্ধি বিচ্ছেদের সময় ধরো তোমার পড়লো গুণীন্দ্র, তুমি লিখে দিলে গয়া হর্ষ দন্তনা হর্ষ, গুণী যুক্ত ইন্দ্র, কিন্তু হর্ষইকার সঙ্গে হর্ষইকার মিলে দীর্ঘইকার, দীর্ঘইকার সেটাও হবে, হবে না হয় না, কিন্তু তোমাকে দীর্ঘইকার করতে হবে। গুণী একই বানান হচ্ছে গয়াস মধুনায় দীর্ঘই, গুণী যুক্ত ইন্দ্র, তাহলে দীর্ঘইকার যুক্ত হর্ষইকার সমান দীর্ঘইকার হচ্ছে।
তাহলে প্রথমে ওয়ার্ডের উচ্চারণের যে শব্দগুলো উচ্চারণ করো সেগুলো সঠিক বানানলি জানতে হবে, তারপর সন্ধি করা খুব ইজি হয়ে যাবে। এই যেমন রজনী যুক্ত ইস সমান রজনীশ, দীর্ঘইকার যুক্ত দীর্ঘইকার সমান দীর্ঘইকার। তাহলে তোমরা যদি এটা রজনীর দন্তনয় হস্যইকার করে দাও তোমার বানানটা পুরো ভুল হয়ে যাবে। অতএব রজনী বানান দীর্ঘইকার তোমাদেরকে এটা সঠিক করে জানতে হবে। এখনকার তো বাংলা মিডিয়ামের ছেলেরা তবু তো জানে, দ্বিতীয় ভাগ পরে সবই মোটামুটি ভালো জানে, কিন্তু ইংলিশ মিডিয়ামের ছেলেরা এইসব বাংলার ওয়ার্ডের বানানই জানে না, দ্বিতীয় ভাগ পড়া তো দূরের কথা। ওই জন্যই মিডিয়াম হিসেবে বাংলা খুবই ভালো, বাংলাটা শেখার জন্য, বাঙালি যখন বাংলাটা শেখার জন্য খুবই ভালো। আচ্ছা, দিল্লি যুক্ত ঈশ্বর সমান দিল্লি ঈশ্বর, দীর্ঘইকার যুক্ত হস্যইকার, দীর্ঘইকার যুক্ত দীর্ঘইকার, দিল্লি দীর্ঘইকার হলো যুক্ত ঈশ্বর, দীর্ঘইকার সমান দিল্লীশ্বর। তাহলে এটা দীর্ঘইকারের সঙ্গে দীর্ঘইকার মিলনে দীর্ঘইকার হচ্ছে। তারপর চলে এসো 3 নম্বর। তাহলে প্রথমে শিখলে কি অকার কিংবা আকারের সঙ্গে মিলনটা, 2 নম্বর শিখলে হস্যইকার কিংবা দীর্ঘইকারের সঙ্গে মিলনে দীর্ঘইকার, আর 3 নম্বর কি শিখছো হস্যকার কিংবা দীর্ঘকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। এই ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে শিখতে হবে, তবে তোমরা সন্ধি বিচ্ছেদ সহজেই করতে পারবে। তাহলে হস্যকার কিংবা দীর্ঘকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। যেমন সাধু যুক্ত উক্তি, সাধুক্তি, এইখানে হস্যকার আছে আর এইখানে হস্যকার আছে, তাহলে দুটো হস্যকার মিলে কি হচ্ছে দীর্ঘকার। এই যে দয় দীর্ঘ পয়তা হস্যই সাধুক্তি। মরু যুক্ত উদ্যান, মরুদ্যান, মরু এখানে হচ্ছে হস্যকার এখানে হচ্ছে হস্যকার, দুটো হস্যকার মিলে কি হচ্ছে মরুদ্যান দীর্ঘকার, এরকম করে হচ্ছে দীর্ঘকার। তারপর হচ্ছে গরু যুক্ত গরু যুক্ত গুরু, গুরু যুক্ত উপদেশ, গুরু উপদেশ, গুরু যুক্ত উপদেশ, গুরু উপদেশ, গুরুটা এটা হস্যকার আর এই উপদেশ এটা হস্যকার, হয়ে গেল কিনা দীর্ঘকার। হ্যাঁ, তাহলে হস্যকার মিলে দীর্ঘকার। তাহলে এটাও এই যে হস্যকার মিলে দীর্ঘকার হলো, এটাও হস্যকার মিলে দীর্ঘকার হলো, এটাও হস্যকার, এই যে গয় হস্য রস হস্যকার আর এইখানে হস্যকার মিলে দীর্ঘকার হলো। তাহলে হস্যকার কিংবা দীর্ঘকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়। তোমাদেরকে সন্ধি বারবার, তারপরে আজ আমি কি শেখালাম, আজ শেখালাম সন্ধি কথাটা অর্থ হচ্ছে মিলন, দুটি শব্দ পরস্পর যখন মিলন হয় তাকে বলে সন্ধি, আবার দুটি শব্দ যখন বিচ্ছেদ করা হয় মানে আলাদা আলাদা করা হয় তখন তাকে বলে সন্ধি বিচ্ছেদ। সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে, তার উদাহরণ দেখিয়ে দিয়েছি। আর ব্যঞ্জন সন্ধি হচ্ছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তারপর শিখিয়েছি 3টে ফর্মুলা, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, তার উদাহরণ। আবার হস্যইকার কিংবা দীর্ঘইকারের পর হস্যইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, তার উদাহরণ। আর হস্যকার কিংবা দীর্ঘকারের পর হস্যকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে দীর্ঘকার হয়, তার উদাহরণ। তাহলে ক্লিয়ার হয়েছে? পরিষ্কার করে এই অবধি শেখালাম। সন্ধি এখনও প্রচুর ফর্মুলা আছে, প্রচুর শেখাতে হবে। এই আগামীতে কালকে আবার আমি সন্ধি নিয়ে আসবো, তা তোমরা এগুলো মন দিয়ে দেখবে আর অবশ্যই শব্দের উচ্চারণের বানানগুলো ঠিক করে জানবে, তবে তোমরা আলাদাভাবে করতে পারবে। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে তোমরা ভালো থেকো, আমরাও ভালো আছি। থ্যাংক ইউ।